যেসব বিপ্লবী সংঘ গড়ে উঠেছিল সেগুলির মধ্যে মুসোলিনি প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী দল বিশেষ উল্লেখযোগ্য। 1883 খ্রিস্টাব্দে উত্তর ইটালির একটি গ্রামে মুসোলিনির জন্ম হয়। মাত্র 18 বছর বয়সে তিনি একটি স্কুলে শিক্ষক পদে নিযুক্ত হন এবং পরে উচ্চশিক্ষার জন্য লুসান ও জেনিভা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এখান থেকে মুসোলিনির সংগঠন ক্ষমতা এবং সমাজতন্ত্রবাদের প্রতি তার অনুরাগ বৃদ্ধি পায়। সুইজারল্যান্ডে তিনি ট্রেড ইউনিয়ন গঠন করে শ্রমিক ধর্মঘটের জন্য পরিচিত করতে থাকেন। ফলে সুইডেন থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তিনি স্বদেশে ফিরে আসেন। ফিরে এসে মুসোলিনি গ্রামাঞ্চলে সমাজতন্ত্রবাদের প্রচার শুরু করেন এবং অরাজকতার সৃষ্টি করেন। ফলে 1908 খ্রিস্টাব্দে তার কারাদণ্ড হয় ও মুক্তিলাভের পর 1922 খ্রিস্টাব্দে তিনি সমাজতন্ত্রবাদের মুখপাত্র হিসেবে একটি পত্রিকা সমর্থন করেন। প্রথম দিকে তিনি ইটালির নিরপেক্ষ নীতিকে সমর্থন করেন, কিন্তু পরে যুদ্ধনীতির কথা প্রচার করেন। বিশ্বযুদ্ধে ইটালির অংশ নেওয়াকে তিনি ইটালিদের বিপ্লবী মনোভাবের পরিচয় বলে মনে করেন। তার ভাষায়, এই যুদ্ধ জনগণের যুদ্ধ। আজকের যুদ্ধ আগামীকালে বিপ্লবে পরিণত হবে। দক্ষিণপন্থীদের প্রতিক্রিয়াশীল মনোভাব ও বামপন্থীদের ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। এটি ফ্যাসিবাদী দল নামে পরিচিত। ফ্যাসিবাদ কি? মুসোলিনি দাবি করেন যে ফ্যাসিবাদ হলো বর্তমানে ইউরোপীয় শক্তির মানদণ্ড। রাষ্ট্রপতির দিক দিয়ে ফ্যাসিবাদের মূল মন্ত্র হলো রাষ্ট্রই সকল শক্তির আধার, রাষ্ট্রের বাইরে কিছু নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। এই মতামত অনুযায়ী ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই এবং রাষ্ট্র, জাতি এবং সমাজকে নিয়েই অভিন্ন এক সংগঠন। মুসোলিনি ফ্যাসিবাদী সংগঠনকে একটি ভারতীয় আন্দোলনে পরিণত করতে চেয়েছিলেন। এবার দেখে নাও যে এই ফ্যাসিবাদের মূল লক্ষ্য কী ছিল। ফ্যাসিবাদের মূল লক্ষ্য ছিল চারটি। এগুলি হলো: প্রথমত, রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা; দ্বিতীয়ত, ব্যক্তিগত ধনসম্পত্তি রক্ষা করা; তৃতীয়ত, ইটালিকে বিশ্ব রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করা; এবং 4 নম্বর, সাম্যবাদের প্রভাব থেকে দেশকে রক্ষা করা। এবার আমরা দেখব ফ্যাসিবাদী আন্দোলনের প্রসার কতটা হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে ফ্যাসিবাদী সংঘ প্রতিষ্ঠার পর ফ্যাসিবাদ কি? মুসোলিনি দাবি করেন যে ফ্যাসিবাদ হলো বর্তমানে ইউরোপীয় শক্তির মানদণ্ড। রাষ্ট্রপতির দিক দিয়ে ফ্যাসিবাদের মূল মন্ত্র হলো রাষ্ট্রই সকল শক্তির আধার, রাষ্ট্রের বাইরে কিছু নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। এই মতামত অনুযায়ী ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই এবং রাষ্ট্র, জাতি এবং সমাজকে নিয়েই অভিন্ন এক সংগঠন। মুসোলিনি ফ্যাসিবাদী সংগঠনকে একটি ভারতীয় আন্দোলনে পরিণত করতে চেয়েছিলেন। এবার দেখে নাও যে এই ফ্যাসিবাদের মূল লক্ষ্য কী ছিল। ফ্যাসিবাদের মূল লক্ষ্য ছিল চারটি। এগুলি হলো: প্রথমত, রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা; দ্বিতীয়ত, ব্যক্তিগত ধনসম্পত্তি রক্ষা করা; তৃতীয়ত, ইটালিকে বিশ্ব রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করা; এবং 4 নম্বর, সাম্যবাদের প্রভাব থেকে দেশকে রক্ষা করা। এবার আমরা দেখব ফ্যাসিবাদী আন্দোলনের প্রসার কতটা হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে ফ্যাসিবাদী সংঘ প্রতিষ্ঠার পর গ্রামাঞ্চলে ফ্যাসিবাদী আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে। বেকার, সেল, জমিদার, শিল্পপতি প্রভৃতি শ্রেণীর মানুষ দলে দলে মুসোলিনির আন্দোলনে যোগ দেয়। ফ্যাসিবাদীরা কালো রঙের পোশাক ব্যবহার করত। স্বল্প সময়ের মধ্যে তারা সুশৃঙ্খল ও সুসজ্জিত সেনাবাহিনী গঠন করেন। তারপর তারা অন্যান্য দলগুলির ওপর আক্রমণ শুরু করেন এবং বিরোধীদের সভা সমিতি ধ্বংস করতে থাকেন। এবার দেখো মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদীরা কিভাবে ক্ষমতা লাভ করেছিল। 1902 খ্রিস্টাব্দে সর্বহারাদের বিপ্লবী আন্দোলন এক দারুণ অরাজকতার সৃষ্টি করে। এই সময় মুসোলিনির সুযোগ আসে। মধ্যবিত্তদের মনে তিনি দাবানলের আগুন প্রজ্বলিত করে ক্ষমতা লাভের চেষ্টা করেন। সরকার অকর্মণ্য ঘোষণা করে সমস্ত দলকে তিনি ফ্যাসিবাদী আন্দোলনে যোগদানের ডাক দেন। সরকার পক্ষের অনেকেই তাকে গোপনে সমর্থন করেন। সম্রাট তৃতীয় ভিক্টর ইমানুয়েল মুসোলিনিকে সমর্থন করেন। এরপর 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি রোম অভিযান শুরু করেন। ফ্যাসিবাদীদের শক্তি ও জনপ্রিয়তা সরকারের মন্ত্রীরা পদত্যাগ করেন। ভিক্টর ইমানুয়েল এক নতুন মন্ত্রিসভা গঠন করেন। এইভাবেই মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে। আজকে আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।